হঠাৎ মোরগটা থামের মতো একটা উঁচু জায়গায় উঠে তীব্র কণ্ঠে ডাক দিল। গোকুলবাবু দেখলেন একটা গোরস্থান, গ্রাম্য গোরস্থান। অধিকাংশ কবরই মাটির। ইটের কবর যে 2-4টে আছে, তাও চুন সুরকি খসে জীর্ণ হয়ে পড়েছে। কেবল একটা কবর নতুন, তার গায়ের চুনকাম সম্পূর্ণ মুছে যায়নি। সেই কবরের শিরস্তম্ভের ওপর মোরগটা গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। গোকুলবাবু শীর্ণ একটা নিঃশ্বাস টানলেন। অন্ধকারে পাল্লা বোঝা যায় না, তবু 60-70 গজের বেশি নয়। গোকুলবাবুর বুক উত্তেজনায় দুরু দুরু করে উঠল। এবার ফসকালে আর মোরগ মারা যাবে না। নমস্কার, আমরা প্রতিশব্দ বইপ্রেমী ও গল্প শ্রোতাদের জন্য, মানে আপনাদের জন্য, বাংলা ও বিশ্ব সাহিত্য থেকে বাছাই করা গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কালো মোরগ। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি বিধান এবং আবহ সঙ্গীতে স্নিগ্ধাশিস। শুরু হচ্ছে আজকের গল্প কালো মোরগ। লজিকের প্রফেসর গোকুলবাবুর শিকারের নেশা ছিল প্রবল। শীতকালে কলেজের ছুটিছাটা পেলেই তিনি বন্দুক ঘাড়ে করে বেরিয়ে পড়তেন। বাঘ ভাল্লুক শিকারের দুরাকাঙ্ক্ষা তাঁর ছিল না। এই ঘুঘু, বনপায়রা, হরিয়াল, বড়জোর খরগোশ হত্যা করে তাঁর রক্ত পিপাসা চরিতার্থ হতো। ন্যায়শাস্ত্রের অধ্যাপক গোকুলবাবুর মনটি ছিল অতিশয় যুক্তিপরায়ণ। অমোঘ যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তিনি বিবাহ করেননি। একটি স্ত্রীলোককে কেন তিনি সারা জীবন ধরে ভরণ পোষণ করবেন? এর কোনো যুক্তিসম্মত কারণই তিনি খুঁজে পাননি। অন্তরঙ্গ বন্ধুবান্ধবকেও ছিল না। তাঁর কাছে এই সব সম্পর্কের কোনো মানে হয় না। বস্তুত এই মানে হয় না কথাটা তাঁর মনের এবং কথার মাত্রা হয়ে দাঁড়িয়েছিল। ভূত, ভগবান, প্রেম, আত্মবিসর্জন প্রভৃতি কথাগুলি শুনলে তিনি একটু মুখ বাঁকিয়ে বলতেন, ধ্যার, কোনো মানে হয় না। নিজের শিকারপ্রীতিরও তিনি একটি মানে আবিষ্কার করেছিলেন। জীব মাত্রই তো হিংসাপরায়ণ, আর হিংসাবৃত্তি মানুষের স্বধর্ম। মাঝে মাঝে রক্তপাত না করলে মনের স্বাস্থ্যই খারাপ হয়ে যায়। তাই শিকার করা আবশ্যক। তিনি একাকী শিকারে যেতেন। তাঁর পরিচিতদের মধ্যে কারোর শিকারের নেশা ছিল না। আর তাছাড়া গোকুলবাবুর মতে দল বেঁধে শিকার করতে যাওয়ার কোনো মানে হয় না। তাঁর একটি সাইকেল ছিল। একনলা বন্দুকটি সাইকেলের রডে বেঁধে তিনি বের হতেন। শহরের 8-10 মাইল বাইরে লোকাল বোর্ডের রাস্তার ধারে একটি মাঝারি গোছের জঙ্গল আছে। শীতকালে যখন বট ও অশ্বত্থের ফল পাকতে শুরু করে, তখন পায়রা জাতীয় পাখিরা সেখানে এসে ভিড় করে। গোকুলবাবু প্রতি বছর সেই জঙ্গলে শিকারের সন্ধানে যান। পৌষ মাসের মাঝামাঝি এক মধ্যাহ্নে গোকুলবাবু সাইকেল চড়ে যাত্রা করলেন। মন্দমন্থর গতিতে সাইকেল চালিয়ে বনের কিনারায় উপস্থিত হলেন। বনের কিনারায় একটি গ্রাম। গ্রামে এক মুদির দোকানে সাইকেলটি রেখে বনের মধ্যে প্রবেশ করলেন।
বনটি আকারে প্রায় গোলাকৃতি, ব্যাস অনুমান 3 মাইল। এর চারপাশ ঘিরে কয়েকটি ছোট ছোট গ্রাম। কোনো গ্রাম হিন্দু প্রধান, কোনো গ্রাম আবার মুসলমান প্রধান। গ্রামীণেরা সকলেই চাষি। জঙ্গলের চারিপাশে গ্রামগুলির অবস্থান দেখে মনে হয় যেন জঙ্গলকে পাহারা দেওয়ার জন্য থানা বসেছে। বনটি খাসমহলের সম্পত্তি হলেও গ্রামবাসীরা এখানে গরু মোষ চড়ায়। গোকুলবাবু বন্দুক কাঁধে নিয়ে বনের কেন্দ্রস্থল লক্ষ্য করে চলতে লাগলেন। সময় তখন দুপুর 3টে। সূর্য একটু পশ্চিমে ঢলেছে। ঘাসে ঢাকা ভূমির এখানে ওখানে প্রকাণ্ড প্রকাণ্ড গাছগুলো দাঁড়িয়ে আছে। কোথাও বা কয়েকটি গাছ একত্র হয়ে ঘোঁট পাকাচ্ছে। বট গাছগুলো ফলে ফলে রাঙা হয়ে উঠেছে। কিন্তু আশ্চর্য, কোথাও একটিও পাখি নেই। এই সময় তো গাছে গাছে ফলাশি পাখির ভিড় লেগে থাকে। আজ পাখিগুলো গেল কোথায়? গোকুলবাবু এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে কান পেতে শুনলেন। ঘুঘুর উলাস বিলাপ, বনকপতের ফটফট পাখার আওয়াজ। কিছুই শোনা গেল না। তিনি চারিদিকে দৃষ্টি ফেরালেন। কই, গরু ভেড়াও তো চড়ছে না। বনের সব পশুপক্ষী শলা পরামর্শ করে একসঙ্গে অদৃশ্য হয়েছে নাকি? বিরক্ত হয়ে তিনি মনে মনে মন্তব্য করলেন, ধ্যার, কোনো মানে হয় না। তবু তিনি অগ্রসর হলেন। কাল হয়তো একদল শিকারী এসেছিল। দমাদ্দম বন্দুক ছুঁড়ে পাখিগুলোকে সব বনঝাড়া করেছে। অথবা বনের অন্য প্রান্তে তারা জড়ো হয়েছে। গোকুলবাবু বড় বড় গাছগুলোর তলা দিয়ে চলতে চলতে ওপরে গাছের ঘন ডালপালার মধ্যে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন। হরিয়াল পাখিগুলো বর্ণচোরা। তারা যখন আকাশে ওড়ে তাদের সবুজ রং সহজেই চোখে পড়ে, কিন্তু একবার গাছে বসলে নিমেষে অদৃশ্য হয়ে যায়। গাছের পাতার সঙ্গে তাদের গায়ের রং এমন বেমালুম মিশে যায় যে তাদের আর দেখা যায় না। গাছের তলা থেকে শিকারীর অভিজ্ঞ চোখ তাদের সিলুয়েট দেখে চিনতে পারে। গোকুলবাবু দেখতে দেখতে চললেন, কিন্তু একটিও হরিয়াল দেখতে পেলেন না। বনের কেন্দ্রস্থলে 8-10টা বড় বড় গাছ একত্র হয়ে নিচে ঘন ছায়া রচনা করেছিল। গোকুলবাবু কাঁধ থেকে বন্দুক নামিয়ে একটি গাছের গুঁড়িতে হেলান দিলেন। একটু নিরাশভাবে গাছতলায় বসলেন। যে পুকুরে মাছ নেই সে পুকুরে মাছ ধরা, আর যে বনে পাখি নেই সে বনে পাখি মারতে আসা একই কথা। হ্যাঁ, কোনো মানে হয় না। তিনি পকেট থেকে কুচো কুচো সুপারি নিয়ে কিছুক্ষণ চিবালেন। তারপর একটু মন চাঙ্গা হয়ে উঠলে তিনি উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়াতে কে যেন তার পেছন থেকে পাঞ্জাবির খুঁট ধরে টান দিল। গোকুলবাবু চমকে ফিরে চাইলেন। তাঁর বুক ধড়াস করে উঠল। ও, ভয়ের কিছু নয়। গাছের গোড়ায় একটা কাঁটা লতা ছিল, তারই কাঁটায় পাঞ্জাবির কোণটা আটকে গিয়েছিল। গোকুলবাবু ধাতস্থ হলেন। কিন্তু গত বছরের একটি ঘটনা তাঁর হঠাৎ মনে পড়ে গেল। তিনি গাছটিকে ভালো করে দেখতে লাগলেন। হ্যাঁ, এই গাছটাই তো। গত বছর এই সময় এই গাছতলাতেই একটা ঘটনা ঘটেছিল। গত বছর এমনই একটি দ্বীপ্রহরে গোকুলবাবু এই বনে পাখি মারতে এসেছিলেন। এসে দেখলেন
পুলিশ বন ঘিরে ফেলেছে। একজন ডিএসপি, দুজন দারোগা, 5-6 জন ছোট দারোগা এবং অসংখ্য কনস্টেবল, সকলেই সশস্ত্র। কি ব্যাপার? একজন ছোট দারোগার সঙ্গে গোকুলবাবুর সামান্য আলাপ ছিল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে এখানে? আপনারাও পাখি শিকার করবেন নাকি? ছোট দারোগা বলল, পাখি নয়, আরো বড় শিকার। আবদুল্লাহ নামে একটা দুর্দান্ত খুনি আসামি এই বনে লুকিয়ে আছে। আবদুল্লাহ একজন বড় গুন্ডা। বিপক্ষ দলের একটা গুন্ডাকে খুন করে সে ধরা পড়ে যায়। বিচারে তাঁর ফাঁসির আদেশ হয়। বিচারের পর আদালত থেকে জেলখানায় নিয়ে যাওয়ার সময় সে 2 জন রক্ষীকে গুরুতর আহত করে দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে। এই বনের কিনারায় একটি গ্রামে আবদুল্লাহর আত্মীয় স্বজন বাস করে। আমরা পুলিশরা সন্ধান নিয়ে জানতে পেরেছি যে সে এই বনেই লুকিয়ে আছে। আত্মীয় স্বজনেরা তাকে খাবার সরবরাহ করছে। তাই পুলিশ আজ এই বনে হানা দিয়েছে আবদুল্লাহকে ধরবে বলে। শুনে গোকুলবাবু বললেন, তাহলে আমি ফিরে যাই। আজ আর শিকার হলো না। আমি বৃথা এত দূর এলাম। ধ্যার, কোনো মানে হয় না। ছোট দারোগা বলল, তা আপনি তো প্রায়ই এই জঙ্গলে শিকার করতে আসেন, হ্যাঁ তাই তো? জঙ্গলের ঘাঁত ঘুঁত শব্দ জানা আছে নিশ্চয়ই আপনারা? তা আছে। আসুন আসুন, আমার সঙ্গে আসুন। ছোট দারোগা গোকুলবাবুকে ডিএসপির কাছে নিয়ে গেলেন। ডিএসপি গোকুলবাবুর পরিচয় শুনে এবং জঙ্গলের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা জানতে পেরে বললেন, বাহ 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 বাহ, বেশ তো। তা আপনিও খুঁজুন না, আপনার সঙ্গে তো বন্দুক আছে। ভয়ের কিছু নেই, যদি ধরতে পারেন তাহলে তো নামও হবে। গোকুলবাবু বনে প্রবেশ করলেন। ভাবলেন, পাখির বদলে মানুষ শিকার করলে মন্দ কি? একটা নতুন অভিজ্ঞতা। বনের মধ্যে আরও অনেক পুলিশের লোক খোঁজাখুঁজি করছে। ঝোপঝাড় ঠেঙিয়ে বিবিধভাবে বনের কিনারা থেকে কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে। গোকুলবাবু তাদের অতিক্রম করে ভেতরের দিকে চললেন। তাঁর দৃষ্টি গাছের মাথার দিকে। ও পুলিশ ঝোপঝাড় ঠেঙাচ্ছে ঠেঙাক। গোকুলবাবুর যুক্তি নিয়ন্ত্রিত বুদ্ধি বলছে, আসামি যদি বুদ্ধিমান হয় সে গাছের নিচে থাকবে না, ওপরে থাকবে। ঘণ্টা 2 এদিক ওদিক ঘুরতে ঘুরতে গোকুলবাবু একাকী এই গাছটির তলায় এসে উপস্থিত হলেন। প্রকাণ্ড গাছ, একেবারে মহীরুহ। গুঁড়িটা 3 জন মানুষ জড়িয়ে ধরতে পারবে না। ডালগুলো অতিকায় হাতির সুঁড়ের মতো জড়াজড়ি করে বহু শাখা প্রশাখা বিস্তার করে বহু ওপরে চলে গেছে। ঘন পাতার আবরণের মধ্যে গোধূলির অন্ধকার নেমে এলো। গোকুলবাবু গাছের নিচে ঘুরে ফিরে দেখতে লাগলেন। ওপরের দিকে দেখতে দেখতে তাঁর হঠাৎ চোখ পড়ল মাটি থেকে আন্দাজ 20 হাত উঁচুতে একটা মোটা ডালকে গিরগিটির মতো জড়িয়ে আছে একটা মানুষের দেহ। অভিজ্ঞ চোখ না হলে মানুষের দেহ ঠাহর করা যায় না। মনে হয় গাছেরই একটা শাখা। গোকুলবাবুর বন্দুকের টোটা ভরাই ছিল। তিনি ডাকলেন, নেমাই নেমাই। ওপর থেকে সারা শব্দ এলো না। গিরগিটির মতো আকৃতিটা নিশ্চল রইল। তিনি আবার বললেন, আমি তোকে দেখতে পেয়েছি। ভালো চাস তো, নেমে আয়, নেমে আয়, নইলে গুলি করবো। নেমে আয়। তখনও আকৃতিটা নিশ্চল। গোকুলবাবুর ইচ্ছে ছিল
আসামিকে নিজেই ধরবেন এবং বন্দুকের আগায় নিয়ে গিয়ে ডিএসপির হাতে সমর্পণ করে দেবেন। কিন্তু তার হলো না দেখে তিনি গলা চড়িয়ে হাত দিলেন। হ্যাঁ, আসামিকে দেখেছি, শিগগির এসো, জলদি এসো। মুহূর্তের মধ্যে 50 জন লোক এসে গাছটা ঘিরে ফেলল। আসামি তবু গাছ থেকে নামতে চায় না। ডিএসপি তখন কয়েকবার বন্দুকের ফাঁকা আওয়াজ করে বললেন, আব্দুল্লাহ, যদি স্বেচ্ছায় নেমে না আসো তোমাকে গাছের ওপরে গুলি করে মারবো। আব্দুল্লাহ, নেমে এসো আব্দুল্লাহ। অবশেষে আব্দুল্লাহ নেমে এলো। কয়লার মতো কালো লিকলিকে একটা লোক, পরনে শুধু একটা নীল রঙের লুঙ্গি। পুলিশ তার হাতে হাত কড়া পড়ালো। সে বাধা দিল না, কেবল তার বিষাক্ত হিংস্র দৃষ্টি গোকুলবাবুর উপর স্থির হয়ে রইল। পুলিশ আব্দুল্লাহকে টেনে নিয়ে চলে গেল। কিছুদিন পরে গোকুলবাবু খবর পেলেন আব্দুল্লাহর ফাঁসি হয়ে গেছে। বন্দুক কাঁধে তুলে গোকুলবাবু আর একবার গাছটিকে আপাদমস্তক নিরীক্ষণ করলেন। হ্যাঁ, এই গাছ থেকেই তিনি আব্দুল্লাহকে ধরেছিলেন। ওই যে ডালটা, যার গায়ে তার কালো দেহটা গিরগিটির মতো জড়িয়েছিল। কিন্তু আজ পিছনে অতর্কিতে টান পড়ায় তাঁর বুক ধড়াস করে উঠল কেন? তাঁর মনে তো কুসংস্কার নেই। লজিকের ফাঁদে যা ধরা যায় না তা তিনি বিশ্বাস করেন না। তবে নিশ্চয়ই গত বছরের ঘটনাটা তার অবচেতন মনে সঞ্চিত হয়েছিল। মনের অনাবশ্যক জঞ্জাল। কোনো মানে হয় না। তিনি আবার চললেন। শীতের সূর্য আরেকটু পশ্চিমে চলেছে, রোদের রং পিতাভ হয়েছে। গোকুলবাবু দ্রুত পা চালালেন। বনের ওদিকটা দেখে নিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে। বনের মধ্যে রাত্রি হওয়া বাঞ্ছনীয় নয়। আরো মাইলখানেক গিয়ে গোকুলবাবু দাঁড়ালেন। দুত্তর আর টোটো করে কি হবে? সব পাখি পালিয়েছে। এখন ঘরের ছেলে ঘরে ফিরে গেলেই ভালো। গোকুলবাবু অসংখ্যবার শিকারে এসেছেন, কিন্তু নিষ্ফল যাত্রা কখনো হয়নি। তিনি ফেরার জন্য পা বাড়িয়েছেন, এমন সময় গোকুলবাবু চমকে উঠে পাশের দিকে ফিরলেন। পাশের দিকে লম্বা খানিকটা খোলা জমি, তার অপর প্রান্তে প্রায় 200 গজ দূরে একটা শুষ্ক মৃত শেওড়া গাছ নিষ্পত্র ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। এত দূর থেকে স্পষ্ট না দেখা গেলেও শেওড়া গাছের মাথায় হাঁড়ির মতো কি যেন একটা রয়েছে। গোকুলবাবু চোখ মুচকে দেখতে লাগলেন। এই মোরগই মনে হচ্ছে, বন মোরগ। শিকারীর কাছে বন মোরগের মতো লোভনীয় পাখি আর নেই। গোকুলবাবু জানতেন এ বনে মোরগ আছে, কিন্তু কোনোদিন মারতে পারেননি। এই সময় গাছের চূড়ায় হাঁড়িটা গলা উঁচু করে আবার ডেকে উঠল। আর সন্দেহ রইল না। একটা চাপা উত্তেজনা গোকুলবাবুর স্নায়ুমণ্ডলকে ধনুকের মতো টান করে দিল। তিনি দূরে বৃক্ষ শীর্ষে দৃষ্টি রেখে কাঁধ থেকে বন্দুক নামালেন। পকেট থেকে 4 নম্বরের একটা টোটা নিয়ে বন্দুকে ভরলেন। তারপর বন্দুক হাতে নিয়ে নিঃশব্দ পদসঞ্চারে অগ্রসর হলেন। 100 গজের মধ্যে পৌঁছে তিনি মোরগটাকে স্পষ্ট দেখতে পেলেন। প্রকাণ্ড মোরগ, যেন একটা ময়ূর, কুচকুচে কালো গায়ের পালক, তার উপর রোদ পড়ে ঝকমক করছে। পুচ্ছের ময়ূরকণ্ঠী পালকগুলো
বক্রভাবে উদ্যত হয়ে আছে। মোরগ সগর্বে গলা উঁচু করে এদিক ওদিক তাকাচ্ছে। গোকুলবাবুর শরীরের ভেতর উত্তেজনার একটা শিহরণ খেলে গেল। তার বন্দুকের পাল্লা 100 গজ, আর মোরগটা পাল্লার মধ্যে চলে এসেছে। কিন্তু গোকুলবাবু সাবধানী লোক, 100 গজ দূর থেকে ছররা এদিক ওদিক নিক্ষিপ্ত হয়, লক্ষ্যে নাও লাগতে পারে। তিনি অতি সন্তর্পণে এক পা করে অগ্রসর হলেন। কাছে পিঠে গাছ থাকলে ভাবনা ছিল না, কিন্তু গাছ নেই। তাকে খোলা মাঠ দিয়ে অগ্রসর হতে হলো। আরো 25 গজ গিয়ে তিনি থামলেন। এবার বেশ পাল্লার মধ্যে এসেছে, আর লক্ষ্যভ্রষ্ট হওয়ার ভয় নেই। তিনি ধীরে ধীরে বন্দুক তুললেন, কিন্তু টিপ করে ঘোড়া টেপার আগে মোরগটা ফরফর শব্দ করে উড়ে গেল। মোরগ জাতীয় পাখি ভালো করে উঠতে পারে না, তাদের ওজনের তুলনায় পাখনা ছোট। কিন্তু উঁচু থেকে লাফিয়ে পাখনার সাহায্যে অক্ষত দেহে মাটিতে নামতে পারে। মোরগটা পাখনা নাড়তে নাড়তে মাটিতে নেমে কোঁক কোঁক শব্দ করতে করতে এদিক ওদিক ছুটল। গোকুলবাবু দেখলেন প্রায় 100 গজ গিয়ে মোরগটা একটা গাছের তলায় দাঁড়ালো। তারপর যেন কিছুই হয়নি এমনি ভাব দেখিয়ে গাছের নিচু ডালে উঠে ডাকলো, গাছের তলায় ছায়া ছায়া, তবু মোরগটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। গোকুলবাবু বিড়াল পদক্ষেপে অগ্রসর হলেন। তাঁর বাহ্য জ্ঞান নেই, সমস্ত ইন্দ্রিয় ওই পাখিটির ওপর কেন্দ্রীভূত হয়েছে। তিনি আবার তার পাল্লার মধ্যে উপস্থিত হলেন, কিন্তু এবারও বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মোরগটি উড়ে গেল। বেশি দূর গেল না, ঠিক পাল্লার বাইরে গিয়ে একটি ঝোপের পাশে দাঁড়ালো। গলা উঁচু করে ব্যঙ্গ ভরে ডাকলো। গোকুলবাবু আবার চললেন। নিয়তির চুম্বক তাঁকে টেনে নিয়ে চলল। ক্রমে সূর্য বনের আড়ালে ঢাকা পড়তে লাগলো। চারিদিক ছায়াছন্ন হয়ে গেল। গোকুলবাবুর সেই দিকে লক্ষ্য নেই। তিনি মোহগ্রস্তের মতো মোরগটির পেছনে চলেছেন, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি মোরগটাকে মারতে পারলেন না। যতবার পাল্লার মধ্যে আসেন ততবার বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মোরগ পালিয়ে যায়। তার অনুসরণ করে তিনি কোন দিকে চলেছেন তাও তাঁর লক্ষ্য নেই, কেবল একাগ্র ব্যর্থতায় পাখির পেছনে চলেছেন। একবার তাঁর মনে হলো গাছপালার ওপারে ধোঁয়া উঠেছে। তাঁর মনের উপর অস্পষ্ট ছায়া পড়ল বনের কিনারে কোনো গ্রামের কাছে এসে পড়েছেন। দিনের আলো দ্রুত নিভে আসছে, চারিদিকের গাছপালা আবছায়া হয়ে গেছে, কিন্তু কালো মোরগটাকে পরিষ্কার দেখা যায়। হঠাৎ মোরগটা থামের মতো একটা উঁচু জায়গায় উঠে তীব্র কণ্ঠে ডাক দিল। গোকুলবাবু দেখলেন একটা গোরস্থান, গ্রাম্য গোরস্থান। অধিকাংশ কবরই মাটির। ইটের কবর যে 2-4টে আছে তাও চুন সুরকি খসে জীর্ণ হয়ে পড়েছে। কেবল একটা কবর নতুন, তার গায়ের চুনকাম সম্পূর্ণ মুছে যায়নি। সেই কবরের শিরস্তম্ভের ওপর মোরগটা গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। গোকুলবাবু শীর্ণ একটা নিঃশ্বাস টানলেন।
অন্ধকারে পাল্লা বোঝা যায় না, তবু 60-70 গজের বেশি নয়। গোকুলবাবুর বুক উত্তেজনায় দুরু দুরু করে উঠল। এবার ফসকালে আর মোরগ মারা যাবে না। সামনে বাঁ পাশে একটা বড় ফণিমনসার ঝোপ, সেটার আড়ালে গিয়ে দাঁড়াতে পারলে। গোকুলবাবু কুঁজো হয়ে ফণিমনসার ঝোপের দিকে চললেন, তাঁর দৃষ্টি মোরগের দিকে। গোকুলবাবু হঠাৎ দেখলেন ঝোপের ভেতর থেকে একটা কালো মানুষের মুখ বের হয়ে আসছে। নিষ্ক্রান্ত দন্ত, চোখ দুটো অপার্থিব হিংসায় চলছে। 2 হাতে ফণিমনসার কাঁটা সরিয়ে মূর্তি বের হয়ে এলো। কয়লার মতো কালো গায়ের রং, পরনে সেই নীল রঙের লুঙ্গি। নরখাতক আব্দুল্লাহ! তার অভিপ্রায় সম্বন্ধেও সংশয়ের অবকাশ নেই। গোকুলবাবু দ্বিধা করলেন না, বন্দুক তুলে ফায়ার করলেন আব্দুল্লাহর মুখে। কিন্তু কিছুই হলো না। আব্দুল্লাহ অগ্রসর হয়ে আসতে লাগলো। গোকুলবাবু ক্ষণেক হতবুদ্ধি হয়ে রইলেন। তারপর যে কথাটা সংকটকালে তিনি ভুলে গিয়েছিলেন তা মনে পড়ে গেল। আব্দুল্লাহর ফাঁসি হয়ে গেছে, সে বেঁচে নেই। গোকুলবাবুর হৃৎপিণ্ডটা একবার উন্মত্তভাবে লাফিয়ে উঠল। তার যুক্তিনিষ্ঠ মস্তিষ্কে শেষবারের মতো চিন্তার ছাপ পড়ল। মানে হয় না। এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কালো মোরগ। আশা করি এই গল্পটিও আপনাদের ভালো লেগেছে। তাই এরকম আরও নতুন নতুন গল্প পেতে আমাদের এই প্রতিশব্দ চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।